প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের অন্তর্গত ডেটা কমিউনিকেশন সিস্টেম, ডেটা ট্রান্সমিশন স্পিড যাকে ব্যান্ডউইথ বলে সেটা নিয়ে আলোচনা করব। ডেটা ট্রান্সমিশন মেথড, ডেটা ট্রান্সমিশন দক্ষতা, ডেটা ট্রান্সমিশন মোড এবং ডেটা ডেলিভারি মোড নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে আসি, ডেটা কমিউনিকেশন সিস্টেম বলতে কি বুঝি সেটা সংজ্ঞাটা আমরা দেখব। ডেটা কমিউনিকেশন সিস্টেমে বিভিন্ন স্থানে অবস্থিত কম্পিউটার হতে কম্পিউটারে অথবা কম্পিউটার ও অন্য কোনো মাধ্যমে ডেটা আদান প্রদান করা হয়। অর্থাৎ আমি কম্পিউটার থেকে অন্য একটি কম্পিউটারে হতে পারে, কম্পিউটার থেকে অন্য কোনো ট্যাবে হতে পারে, কিংবা ট্যাব থেকে কম্পিউটারে হতে পারে, কিংবা ট্যাব থেকে অন্য একটি ট্যাবে, কিংবা অ্যান্ড্রয়েড থেকে কম্পিউটারে, কিংবা কম্পিউটার থেকে অ্যান্ড্রয়েডে, অ্যান্ড্রয়েড থেকে অ্যান্ড্রয়েড ইত্যাদি মাধ্যমে ডেটার যে আদান প্রদান সেটাকে আমরা কি বলবো? ডেটা কমিউনিকেশন সিস্টেম। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা একটা কম্পিউটার, যেটাকে আমরা বলছি সেন্ডার, আর এটা একটা রিসিভার। এখানে আর একটা কম্পিউটার আছে, সেটা বিশ্বের যে কোনো প্রান্তে হোক, যে কাছাকাছি হোক আর দূরে হোক, যেখানেই হোক, এখানে আর একটা কম্পিউটার যেটা রিসিভ করবে ডাটা। তাহলে এই সেন্ডার থেকে কি হতে পারে? টেক্সট মেসেজ হতে পারে, তারপরে হচ্ছে অডিও হতে পারে, ভিডিও হতে পারে, ইমেজ হতে পারে। এই ফাইলগুলো যখন আমরা কি করব? পাঠাবো, তখন এটা হচ্ছে কেবল হতে পারে, কিংবা সেটা ওয়্যারলেস মাধ্যম যেমন মাইক্রোওয়েভ হতে পারে, স্যাটেলাইট কমিউনিকেশন হতে পারে ইত্যাদি মাধ্যমে নির্দিষ্ট প্রোটোকল মেনে কি করবে? এই সেন্ডার থেকে রিসিভার অর্থাৎ এই প্রেরক কম্পিউটার থেকে হচ্ছে গ্রাহক কম্পিউটারের দিকে ডেটার স্থানান্তর ঘটবে। এই যে ডেটার যে স্থানান্তর সেটাকে আমরা কি বলছি? ডেটা কমিউনিকেশন সিস্টেম। এখন ডেটা কমিউনিকেশন সিস্টেমে ডেটা আদান প্রদান যে ঘটবে, সেই ডেটা আদান প্রদানের মাধ্যম কি হবে সেটা আমরা একটু দেখব। ডেটা আদান প্রদানের জন্য বিভিন্ন ইলেকট্রনিক মাধ্যম যেমন টেলিফোন লাইন, মাইক্রোওয়েভ, সাধারণ কেবল, ফাইবার অপটিক কেবল ইত্যাদি ব্যবহৃত হয়। অর্থাৎ আমাদের যোগাযোগের মাধ্যম হিসেবে ডেটা যে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে, এক কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে যাবে, সে কিসের উপর ভর করে যাবে? সেটা হতে পারে কি? অপটিক্যাল ফাইবারের মাধ্যমে যেতে পারে, সাধারণ কেবলের মাধ্যমে যেতে পারে, কিংবা টেলিফোন লাইনের মাধ্যমে যেতে পারে, কিংবা মাইক্রোওয়েভ যেটা আমরা হচ্ছে মোবাইল ফোনের যে টাওয়ার বলছি সেখানে মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়, তাহলে মাইক্রোওয়েভ কমিউনিকেশন হতে পারে, স্যাটেলাইটের মাধ্যমে কমিউনিকেশন হতে পারে ইত্যাদি মাধ্যমে কি হয়? ডেটার এই যোগাযোগটা হয়, একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইসের যে তথ্যের আদান প্রদান, এই সংযোগটা করে দেয় কি? মাধ্যম, মিডিয়াম বা মাধ্যম। এবার আসি সিগন্যালের রূপান্তর। কম্পিউটার ডেটা প্রসেস করে ডিজিটাল সিগন্যালের মাধ্যমে, অন্যদিকে টেলিফোন লাইন দ্বারা অ্যানালগ সিগন্যাল আদান প্রদান হয়ে থাকে। ডিজিটাল ও অ্যানালগ সিগন্যালের পারস্পরিক রূপান্তরের জন্য মডেম ব্যবহৃত হয়। এখন আমরা জানি কম্পিউটার কাজ করে ডিজিটাল সিগন্যালের মাধ্যমে, আর ডেটা বিভিন্ন মাধ্যমের মধ্য দিয়ে যে যাবে সেটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল। তাহলে কম্পিউটার ডিজিটাল ছাড়া কিছু বুঝে না। আবার টেলিফোন লাইন দিয়ে যদি আমরা কি করি? তথ্যের আদান প্রদান করি, মাধ্যম যদি টেলিফোন হয় কিংবা অন্য কোনো মাধ্যম হয়, তাহলে সেটা অ্যানালগ সিগন্যাল ছাড়া সেটা ট্রান্সফার বা তথ্যের আদান প্রদান করতে পারবে না। তাহলে অবশ্যই সিগন্যালের রূপান্তর থাকতে হবে, যে কম্পিউটার যেটা ডিজিটাল সিগন্যাল পাঠালো সেটাকে অ্যানালগে রূপান্তর করে অন্য সেন্ডার বা অন্য গ্রাহকের কাছে পাঠাতে হবে। অন্য গ্রাহক সেটা পড়তে পারবে না, কারণ সেটা অ্যানালগ আর তার কম্পিউটার সিস্টেম ডিজিটাল। তাহলে সেখানে আবার রূপান্তর সিস্টেম থাকতে হবে, যে অ্যানালগ সিগন্যালটাকে গৃহীত অ্যানালগ সিগন্যালটাকে পুনরায় কি করতে হবে? ডিজিটালে রূপান্তর করতে হবে। তাহলে এই উভয় কম্পিউটার, সেন্ডার অ্যান্ড রিসিভার অর্থাৎ প্রেরক এবং প্রাপকের উভয় কম্পিউটারে এমন ব্যবস্থা থাকতে হবে যেটা ডিজিটাল সিগন্যালকে অ্যানালগে কিংবা অ্যানালগ সিগন্যালকে ডিজিটালে রূপান্তর করে। যদি আমি পাঠাতে চাই তাহলে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে পাঠাতে হবে, আর যদি আমি গ্রহণ করি তাহলে অ্যানালগ সিগন্যাল গ্রহণ করব, সেটাকে ডিজিটালে রূপান্তর করতে হবে। তাহলে এই মাধ্যম হিসেবে কি ব্যবহার হয়? মডেম। এই মডেম এমন একটা জিনিস, সেটা ডিজিটাল সিগন্যালকে অ্যানালগে রূপান্তর করতে পারে এবং একই সাথে অ্যানালগকে ডিজিটালে রূপান্তর করতে পারে। মডেম প্রেরক কম্পিউটারে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে এবং গ্রাহক কম্পিউটারে আগত অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে, যা আমরা এতক্ষণ বলছিলাম। তাহলে আমরা একটু দেখে নিই, এটা হচ্ছে মডেম।
এই মডেমটা কি করে অ্যানালগ সিগন্যালকে ডিজিটালে, ডিজিটাল সিগন্যালকে অ্যানালগে এবং অ্যানালগ সিগন্যালকে ডিজিটালে রূপান্তর করে। এখন আমরা এখানে পাশাপাশি দুটা সিগন্যাল দেখতে পাচ্ছি, এটা অ্যানালগ সিগন্যাল আর এটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। আমার এটা একটা সোর্স, মানে এখানে একটা কম্পিউটার আছে, আর এটা ডেস্টিনেশন, এটা হচ্ছে কোনো সার্ভার কিংবা কোনো একটা কম্পিউটার। তাহলে এখান থেকে আমার মেসেজ এখানে যাবে, তথ্য এখানে যাবে। তাহলে কি করবে, এই কম্পিউটার যে ডিজিটাল তার কন্টেন্ট, সেই ডিজিটাল কন্টেন্টটা মডেমে সেন্ড করবে, তার কম্পিউটারের মডেম, সেই মডেম কি করবে, ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করবে। সেই অ্যানালগ সিগন্যালটা তখন মিডিয়াম বা মাধ্যম, তারের মাধ্যম হোক কিংবা মাইক্রোওয়েভ হোক, যে কোনো মাধ্যমে কি হবে, মাধ্যমের মাধ্যমে কি হবে, এই রিসিভারের মডেমে গিয়ে পৌঁছাবে। তখন এই গ্রাহক কম্পিউটারের মডেম তখন কি করবে, সেই অ্যানালগ সিগন্যালটাকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করবে। তখন এটা হুবহু এখান থেকে যে জিনিসটা পাঠানো হয়েছে সেই জিনিসটা এই কম্পিউটারে চলে আসবে। তাহলে আমরা একটু বলি যে এটা ডিজিটাল সিগন্যালের সংকেত। তাহলে আমরা কি দেখছি, এই কম্পিউটার থেকে যেটা পাঠানো হবে সেটা পিওরলি কি ডিজিটাল, এই যে এই সিগন্যাল আর এই সিগন্যাল একই রকম। আবার এই মাঝেরটুকু অ্যানালগ হলেও এই কম্পিউটার আবার এই মডেমটা কি করে দিয়েছে, এই তথ্যটাকে অ্যানালগটাকে আবার ডিজিটালে রূপান্তর করে দিয়েছে। তাহলে এটা গেল ডিজিটাল সিগন্যাল, যে সেন্ডার এবং রিসিভার এরা কি করছে, ডিজিটালে হচ্ছে রেকর্ড করতে পারে। এখন এবার আমরা দেখতে পাচ্ছি যে মাধ্যম, মিডিয়াম বা মাধ্যম দিয়ে যে কোডকৃত বা রূপান্তরিত ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত যে হচ্ছে ডেটা, সেই ডেটাকে কি মিডিয়াম বা মাধ্যমের মধ্য দিয়ে যেতে হবে। সেটা আমরা বারবার বলছি, সেটা কোনো তার হতে পারে, সেই তার হলে সাধারণ তার হতে পারে, কিংবা সেটা অপটিক্যাল ফাইবার হতে পারে, আবার হচ্ছে কি কোনো ওয়্যারলেস হতে পারে, মাইক্রোওয়েভ ইত্যাদি, স্যাটেলাইট কমিউনিকেশন ইত্যাদি, এগুলোর মাধ্যমে হতে পারে। তাহলে এই সিগন্যালটা পিওরলি কি অ্যানালগ। এই যে আমরা দেখতে পাচ্ছি এটা অ্যানালগ সিগন্যাল, তার মানে এটাও অ্যানালগ সিগন্যাল। এই তারের মাধ্যমে এই অ্যানালগ সিগন্যালটা আসলো, এবার রিসিভারের মডেম সেটা গ্রহণ করলো, তারপরে আবার পুনরায় ডিজিটালে রূপান্তর করলো। এখন আমরা এই যে মডেমের কথা বলছি, এই প্রেরক কম্পিউটারে যেমন মডেম থাকতে হবে, তেমনি গ্রাহক কম্পিউটারে কি থাকতে হবে, মডেম থাকতে হবে। তবেই এই কমিউনিকেশন সিস্টেমটা পূর্ণ হবে, কমিউনিকেশন সিস্টেমটা সম্ভব হবে, তাছাড়া কোনোভাবেই এটা সম্ভব হবে না। এবার ডেটা কমিউনিকেশনের উপাদান আমরা বলবো। অলরেডি আমরা অনেক কিছুই এর মধ্যে জেনে গেছি, তারপরে আবার বলি যে উৎস বা সোর্স, যে ডিভাইসেতে ডেটা পাঠানো হয়, আমরা কিছুক্ষণ আগেই বলছিলাম সোর্স করছিলাম। তাহলে যে ডিভাইসেতে ডেটা পাঠানো হয় তাকে আমরা কি বলবো, সোর্স বলবো। প্রেরক, উৎস হতে ডেটা নিয়ে প্রেরক কমিউনিকেশন মাধ্যমে পাঠায়, যেমন মডেম। তাহলে কি এই মডেমটা কি করবে, উৎস কম্পিউটার থেকে ডেটাকে নিয়ে কি করবে, মিডিয়াম বা মাধ্যম অর্থাৎ তারের মাধ্যম দিয়ে প্রবাহিত করবে। তাহলে মডেমকে আমরা বলবো কি সেন্ডার। তাহলে আসলে কি সেন্ডার বলতে কম্পিউটারকে বোঝাবে না, সেটা সোর্স বোঝাবে, সেখানে ফাইল আছে। সেই ফাইলটা কি করবে, সেই ফাইলটা যদি আমি অন্য কম্পিউটারে পাঠাতে চাই তাহলে আমার ওই কম্পিউটারের মডেমে আগে সেন্ড করতে হবে। তাহলে মডেম সেটা কি করবে, ডিজিটাল সিগন্যালকে অ্যানালগে রূপান্তর করে পাঠাবে। তার মানে প্রকৃতপক্ষে সেন্ডার বলতে আমরা মডেমকে বোঝাবো। চ্যানেল বা মাধ্যম যার মধ্য দিয়ে ডেটা প্রেরিত হয়, যেমন কেবল, আমরা বললাম কেবল হতে পারে, ওয়্যারলেস হতে পারে। ওয়্যারলেস বলতে আমরা স্যাটেলাইট কমিউনিকেশন কিংবা মাইক্রোওয়েভ কমিউনিকেশনকে বুঝবো। তারপরে প্রাপক, যার নিকট ডেটা প্রেরিত হয়, যেমন প্রাপক কম্পিউটারের মডেম। এখন প্রেরিত তথ্য, প্রেরিত ডেটা কোনো অবস্থায় গ্রাহক কম্পিউটার প্রথমে পাবে না, সে পাবে কে, গ্রাহক কম্পিউটারের মডেম। তাহলে প্রকৃতপক্ষে প্রাপক বা রিসিভারকে হচ্ছে প্রাপক কম্পিউটারের মডেম। এবার গন্তব্য বা ডেস্টিনেশন, সর্বশেষ গন্তব্য হিসেবে ব্যবহৃত হয় সার্ভার বা ব্যক্তিগত কম্পিউটার। আমি যদি কোনো কম্পিউটারে পাঠাই তাহলে সেই কম্পিউটারই হবে ডেস্টিনেশন বা গন্তব্য। আবার যদি সেটা কোনো সার্ভারে আমি সংরক্ষণ করি তাহলে সেই সার্ভারই হবে কি ডেস্টিনেশন বা গন্তব্য। এটাই আমরা এই ছবিটা আগে দেখলাম যে এটা সোর্স কি করছে, সোর্স থেকে প্রথমে এই সোর্স কম্পিউটারের হচ্ছে মডেমে পাঠাচ্ছে, সেই মডেম ডিজিটাল সিগন্যালকে অ্যানালগে রূপান্তর করছে, তারপরে সেন্ড করছে, তার মানে সেন্ডার হচ্ছে এটা। তারপরে এক সেন্ড করছে কিসের মাধ্যমে, সেটা মাইক্রোওয়েভ
কিংবা স্যাটেলাইট কমিউনিকেশন কিংবা কোনো তারের মাধ্যমে, তাহলে সেটাকে আমরা কি বলছি? মিডিয়ামে অ্যানালগ সিগন্যাল যাচ্ছে, তারপরে গ্রহণ করছে কে? গ্রাহক কম্পিউটারের মডেম, তাহলে সেটাকে কি বলবো? রিসিভার বলবো। সেই রিসিভার কি করছে? গৃহীত অ্যানালগ সিগন্যালকে ডিজিটালে রূপান্তর করছে। তাহলে তারপরে কি করছে? তারপরে এই ডেস্টিনেশন বা গ্রাহক কম্পিউটার কিংবা সার্ভারে প্রেরণ করছে, তাহলে এটাকে বলবো ডেস্টিনেশন। ডেটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ যাকে বলে, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। ডেটা স্থানান্তরের হারকে ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ বলা হয়। অর্থাৎ ডেটা কি হারে কি গতিতে প্রবাহিত হচ্ছে, ট্রান্সমিশন ঘটছে, সেটাকে আমরা কি বলবো? ডেটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ বলবো। ব্যান্ডউইথকে সাধারণত বিট পার সেকেন্ড বিপিএস এককে হিসাব করা হয়। বিপিএস এককে আমরা এটা হিসাব করি। ব্যান্ডউইথের প্রকারভেদ, এটা 3 প্রকার। প্রথমটা আছে ন্যারো ব্যান্ড, তারপরে ভয়েস ব্যান্ড, তারপরে ব্রডব্যান্ড। এখন আমরা এদের সংজ্ঞা পড়ার আগেই আমরা একটু প্রাথমিক ধারণা নিয়ে নিই। এখানে 3 ধরনের ছবি দেওয়া আছে। টেলিগ্রাফে কি হয়? 45 থেকে 300 বিট পার সেকেন্ড হচ্ছে গতিতে ডেটা ট্রান্সফার হতে পারে। তাহলে এটা খুবই স্লো, এটাকে বলা হয় ন্যারো ব্যান্ড। তাহলে ন্যারো ব্যান্ডের একটা উদাহরণ কি? টেলিগ্রাফ, যেখানে কি হবে? সংজ্ঞাটা কি হবে? 45 হতে 300 বিট পার সেকেন্ড হারে ডেটা ট্রান্সমিশন ঘটবে। তারপরে আছে ভয়েস ব্যান্ড, সেটা কি? টেলিফোনে 1200 হতে 9600 বিট পার সেকেন্ড গতিতে ডেটা ট্রান্সমিশন ঘটতে পারে, এটাকে বলবো ভয়েস ব্যান্ড। আরেকটা ফাইবার অপটিক কেবল কিংবা স্যাটেলাইট কমিউনিকেশন, সেখানে কি হয়? সেখানে ন্যূনতম 1 মেগাবাইট পার সেকেন্ড থেকে সর্বোচ্চ 1 গিগাবাইট পার সেকেন্ড পর্যন্ত ডেটা ট্রান্সমিশন ঘটতে পারে, সেটাকে বলবো ব্রডব্যান্ড। তাহলে আমরা আরো ভালোভাবে সংজ্ঞাটা একটু দেখি। ন্যারো ব্যান্ড, ডেটা স্থানান্তরের হার বা ডেটা ট্রান্সমিশন স্পিড 45 হতে 300 বিপিএস পর্যন্ত হলে তাকে আমরা কি বলবো? ন্যারো ব্যান্ড বলবো। ধীর গতির ডেটা ট্রান্সমিশনের জন্য, ডেটা স্থানান্তরের জন্য ব্যবহৃত হয়। উদাহরণ, টেলিগ্রাফিতে তারের ব্যবহার বেশি বলে গতিও কম। টেলিগ্রাফিতে প্রচুর তার ব্যবহৃত হয়, তার পেঁচাই বিভিন্ন পুলের মাধ্যমে এটা সেটা দিয়ে বহু তার ব্যবহৃত হয়, ফলে এর গতি অনেক কম। আমরা অলরেডি উদাহরণটা দেখেছি, এটা হচ্ছে টেলিগ্রাফিতে কি হয়? ন্যারো ব্যান্ড ব্যবহৃত হয়। এবার ভয়েস ব্যান্ড, ডেটা স্থানান্তরের হার বা ডেটা ট্রান্সমিশন স্পিড 9600 বিট পার সেকেন্ড পর্যন্ত হয়। উদাহরণ, টেলিফোনে আমরা অলরেডি দেখেছি, এই যে টেলিফোনে এটা 1200 হতে 9600 বিট পার সেকেন্ড পর্যন্ত কি হয়? ডেটা ট্রান্সমিশন স্পিড থাকে। এবার আমরা ব্রডব্যান্ড দেখব। ব্রডব্যান্ড বলতে কি বুঝি? ডেটা স্থানান্তরের হার বা ডেটা ট্রান্সমিশন স্পিড 1 মেগাবাইট পার সেকেন্ড হতে 1 গিগাবাইট পার সেকেন্ড পর্যন্ত হয়, অর্থাৎ এটা অনেক গতিসম্পন্ন। উদাহরণ, অপটিক্যাল ফাইবার বা স্যাটেলাইট কমিউনিকেশনে, আমরা স্যাটেলাইট কমিউনিকেশন কিংবা অপটিক্যাল ফাইবার কেবল যদি ব্যবহার করি, তাহলে আমরা এই ব্রডব্যান্ড কানেকশনটা পাবো, অর্থাৎ ডেটা খুব দ্রুত ট্রান্সফার হবে। সেটা আমরা কি দেখছি? এটা আমরা অপটিক্যাল ফাইবার দেখছি, আমরা পরবর্তীতে আবার স্যাটেলাইট কমিউনিকেশনও দেখব। ডেটা ট্রান্সমিশন মেথড, এখন আমরা স্পিড পড়লাম, এবার আমরা দেখব যে কি কোন পদ্ধতিতে ডেটা এক কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে যায়। এক ডিভাইস হতে আরেক ডিভাইসে ডেটা যেন তেনভাবে স্থানান্তরিত হয় না, নির্দিষ্ট নিয়মে ডেটা স্থানান্তর ঘটে। অর্থাৎ এলোমেলোভাবে যখন তখন যেমন তেমনভাবে এটা ডেটা ট্রান্সমিশন ঘটবে না, এটা একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলবে। এক ডিভাইস হতে আরেক ডিভাইসে ডেটা হয় সমান্তরালে, যাকে প্যারালাল বলি, না হয় অনুক্রমিক বা সিরিয়ালভাবে স্থানান্তরিত হতে পারে। তাহলে কি হয়? ডেটাগুলো পরস্পর সমান্তরালে কিংবা সিরিয়াল 1 বাই 1 এই আকারে যেতে পারে। তাহলে ডেটা স্থানান্তরের এই পদ্ধতিকে ডেটা ট্রান্সমিশন মেথড বলে। অর্থাৎ কোন পদ্ধতিতে? সেটা সমান্তরালে, ডেটাগুলো পরস্পরের সমান্তরালে, না ডেটাগুলো একটার পরে একটা ট্রান্সফার হচ্ছে, সেই পদ্ধতিকে কি বলবো? ডেটা ট্রান্সমিশন মেথড। খুব সোজা, খালি একটু খেয়াল করতে হবে।
আমরা এখানে এই সংজ্ঞাটা আবার পড়বো, এই প্যারালাল এবং হচ্ছে সিরিয়াল। তার আগে আমরা তথ্যটা বলি যে আমি যদি কথার কথা এক কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে 8 বিট 8টা ডেটা পাঠাই, 8 বিট ডেটা পাঠাই, তাহলে এই ডেটাগুলো আমার যথারূপে 1 0 1 1 0 1 0 0, তাহলে এটা যদি এটার সমান্তরাল এটা, এটার সমান্তরাল এটা, এটার সমান্তরাল এটা, প্রত্যেকেই পরস্পরের সমান্তরাল, তাহলে 8টি পরপর লাইন আছে, সেই লাইনের মধ্যে দিয়ে 8টি বিট পরস্পর সমান্তরালে অন্য রিসিভারের কাছে যাচ্ছে, তাহলে এটাকে বলবো প্যারালাল। আর যদি এই 8টি ডেটা একটি লাইনের মধ্যে দিয়ে, 8টি আলাদা আলাদা লাইন নাই, একটি লাইনের মধ্যে দিয়ে প্রথমে 0 গেল, তারপরে একটা 0 গেল, তারপরে 1 গেল, তারপরে 0 গেল, তারপরে 1 গেল, তারপরে 1 গেল, তারপরে 0 গেল, তারপরে 1 গেল, মানে এটা যে 0 তারপরে 0 চলে গেল, রিসিভ হলো, তারপরে কি আরেকটা 0 গেল, তারপরে আরেকটা 1 গেল, 0 গেল, 1 গেল, 1 গেল, 0 গেল, 1 গেল, এইভাবে যদি সিরিয়ালি 1/1 যদি হচ্ছে ট্রান্সফার ঘটে, ট্রান্সমিশন ঘটে, তাহলে সেটাকে আমরা কি বলবো? সিরিয়াল কমিউনিকেশন। এগুলোর আমরা এখন আরেকটু ভালোভাবে সংজ্ঞাটা পড়ব। সমান্তরাল বা প্যারালাল ডেটা ট্রান্সমিশন, প্রেরক ও প্রাপকের মধ্যে সমান্তরালে ডেটা ট্রান্সমিশন ঘটে। সুবিধা: দ্রুত গতি সম্পন্ন, কারণ একই সাথে অনেক বিট ডেটা যুগপৎভাবে স্থানান্তরিত হতে পারে। অর্থাৎ 8টি যদি ডেটা ট্রান্সফার হয়, 8টি ভিন্ন ভিন্ন লাইন আছে, একবারেই 8টি লাইন 8টি ডেটা ট্রান্সফার হয়ে যেতে পারে, তাহলে কি খুব দ্রুত গতি সম্পন্ন হবে। অসুবিধার মধ্যে কি আছে? প্রতিটি বিটের জন্য আলাদা লাইনের প্রয়োজন হয় বলে ব্যয়বহুল, যেমন 8টি বিট ট্রান্সমিশনের জন্য 8টি আলাদা লাইনের প্রয়োজন হয়। আমরা অলরেডি দেখেছি, যেমন 8টি বিট যদি ট্রান্সফার করি তাহলে 8টি লাইন, 1 2 3 4 5 6 7 8, 8টি লাইনের প্রয়োজন। এক লাইনের মধ্যে এই সিরিয়াল প্যারালাল ট্রান্সমিশন ঘটতে পারবে না, তাহলে কি 8টি আলাদা লাইন লাগবে, তাহলে এটা একটা অসুবিধা, খরচ বেশি হবে, কিন্তু এটা একই সাথে কি সুবিধাজনক। কিরকম সুবিধাজনক? দ্রুত গতি সম্পন্ন। কি এই 8টি ডাটা 8টি ভিন্ন ভিন্ন লাইনের মধ্যে দিয়ে যেহেতু যাচ্ছে, একবারই 8টি ডাটা কি হতে পারে? ট্রান্সফার হতে পারে। তাহলে সুবিধার মধ্যে হচ্ছে কি দ্রুত গতি সম্পন্ন, অসুবিধার মধ্যে হচ্ছে কি প্রতি বিট ট্রান্সফারের জন্য আলাদা আলাদা লাইনের দরকার, তাহলে কি খরচ বেড়ে যাচ্ছে। অনুক্রম বা সিরিয়াল ডেটা ট্রান্সমিশন, প্রেরক ও প্রাপকের মধ্যে ধারাবাহিকভাবে একটি বিটের পর আরেকটি বিট অর্থাৎ 1/1 এই সিরিয়ালি ডেটা ট্রান্সমিশন ঘটে। সেটা কিভাবে সুবিধা হতে পারে? কি একটি মাত্র লাইনের প্রয়োজন হয় বলে খরচ কম। এর সুবিধা হচ্ছে কি খরচ কম, একটি মাত্র লাইন থাকবে। অসুবিধা ধীর গতি সম্পন্ন। কেন ধীর গতি সম্পন্ন? উৎস ও গন্তব্যে ডেটাকে কোডে রূপান্তরের জন্য বিশেষ কনভার্টারের প্রয়োজন হয়, যাতে সার্বিক খরচ বেড়ে যেতে পারে। তাহলে অসুবিধা আছে যে এটা ধীরগতি সম্পন্ন এবং হচ্ছে ওই যদিও প্যারালালে খরচ একটু বেশি, কিন্তু এটারও খরচ হতে পারে কি এই উৎস ও গন্তব্যে ডেটাকে কোডে রূপান্তরের জন্য বিশেষ কনভার্টারের একটা প্রয়োজন হয়, যা প্যারালালে প্রয়োজন হয় না। তাহলে এটা একটা অসুবিধা। আর সুবিধার মধ্যে একটি মাত্র লাইনের প্রয়োজন হয় বলে খরচ কিছুটা লাইনের দিক দিয়ে কম। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি বিট 1/1 একটির পর একটি ট্রান্সফার হচ্ছে, আর একটি লাইনের প্রয়োজন হচ্ছে, ভিন্ন ভিন্ন লাইনের প্রয়োজন হয় না। এবার বিট সিনক্রোনাইজেশন। বিট সিনক্রোনাইজেশন বলতে বোঝায় যে আমরা যে দুটা ট্রান্সমিশন মেথড পড়লাম, একটা প্যারালাল এবং আরেকটা হচ্ছে কি সিরিয়াল। এখন প্যারালালে কি হচ্ছে আলাদা আলাদা লাইনের মাধ্যমে আলাদা আলাদা বিট যাচ্ছে, কোনো সমস্যা নাই। কিন্তু আমার সিরিয়াল ট্রান্সমিশনে একটা বিরাট প্রবলেম হচ্ছে যে ডেটাগুলো যখন পরপর যাবে একটার পর একটা, তখন ডেটাগুলোর পৃথকীকরণ এবং একে সুশৃঙ্খলভাবে প্রসেস করা খুবই টাফ হয়ে যাবে। তাহলে কোন ডেটার পরে কোন ডেটা আসলো, কোনটার পরে কি, এটার একটা নির্দিষ্ট নিয়ম থাকার দরকার। সেই নিয়মটাকেই বলছে বিট সিনক্রোনাইজেশন। তাহলে সিরিয়াল ডেটা, তাহলে আবারও বলি বিট সিনক্রোনাইজেশন বলতেই সিরিয়াল ডেটা ট্রান্সমিশনের জন্য প্রযোজ্য হবে, এটা প্যারালালের জন্য প্রযোজ্য নয়। সিরিয়াল ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে সিগন্যাল পাঠানোর সময় বিভিন্ন বিটের মধ্যে সমন্বয়ের জন্য ব্যবহৃত পদ্ধতিকে বলা হয় বিট সিনক্রোনাইজেশন। অর্থাৎ এই যে প্রেরিত 1/1 আকারে সিরিয়ালি যে ডেটাগুলো পাঠাবে, এদের মধ্যে একটা সমন্বয় প্রয়োজন।
তো কোনটা আগে কোনটা পরে, কার পরে কোনটা, এই একটা অবশ্যই আমাদের কি একটা সমন্বয় করতে হবে। এই সমন্বয়টাকেই বলা হচ্ছে বিট সিনক্রোনাইজেশন। বিট সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিকে 3 ভাগে ভাগ করা হয়। তাহলে কি বিট সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে আবার ডেটা ট্রান্সমিশন পদ্ধতিকে কি 3 ভাগে ভাগ করব। তাহলে আমরা প্রথমে ভাগ করলাম হচ্ছে প্যারালাল এবং সিরিয়াল, বা যাকে আমরা সমান্তরাল এবং অনুক্রম বলছি। আবার পরবর্তীতে সিরিয়ালটাকে আবার আমরা কি বলছি, বিট সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে 3 প্রকার। সেটা কি কি? সেটা একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, আর একটা হচ্ছে সিনক্রোনাস ট্রান্সমিশন, আর একটা হচ্ছে আইসোক্রোনাস ট্রান্সমিশন। এই 3 পদ্ধতি সম্পর্কে আমরা এখন একটু বিস্তারিত জানব। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক হতে ডেটা গ্রাহকের কাছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় তাকে অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন বলে। তাহলে কি ডেটা গ্রাহকের কাছে কিভাবে পৌঁছাবে? ক্যারেক্টার বাই ক্যারেক্টার। এখানে আমরা দেখতে পাচ্ছি কি অ্যাসিনক্রোনাস কমিউনিকেশন। এই অ্যাসিনক্রোনাস কমিউনিকেশনে কি হচ্ছে, ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সফার হচ্ছে, কিন্তু কি হচ্ছে প্রতিটি ডেটার, এগুলো হচ্ছে অ্যাকচুয়াল ডেটা, এই ডেটাগুলোর আগে এবং পরে কি করা হয়েছে, অতিরিক্ত কিছু বিট জুড়ে দেওয়া হয়েছে, যাকে আমরা স্টার্ট এবং স্টপ বিট বলছি। তাহলে এই কিছু সংখ্যক ডেটাকে কি করা হয়েছে, গ্যাপ সৃষ্টি করা হয়েছে, অন্য ডেটাগুলোর কাছ থেকে যাচ্ছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার, কিন্তু কি হচ্ছে স্টার্ট এবং স্টপ বিট যুক্ত করে ক্যারেক্টার বাই ক্যারেক্টার এই বিটগুলোকে কি করা হয়েছে, ভিন্ন ভিন্ন পৃথক পৃথক করা হয়েছে। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের বৈশিষ্ট্য, প্রেরক যে কোনো সময় ডেটা ট্রান্সমিট করতে পারে এবং গ্রাহকও তা গ্রহণ করতে পারে, অর্থাৎ সময়ের কোনো ইয়া নাই, যে কোনো মুহূর্তেই এটা ট্রান্সমিটও করতে পারবে, গ্রহণও করতে পারবে। দুটি ক্যারেক্টার ট্রান্সমিটের মধ্যবর্তী সময় ভিন্ন ভিন্ন হতে পারে, অর্থাৎ একটা ট্রান্সমিট করার পরে পরেরটা ট্রান্সমিট করবে, তারপরে ট্রান্সমিট করবে, কিন্তু প্রতিটি গ্যাপ ভিন্ন ভিন্ন হতে পারে। প্রতিটি ক্যারেক্টারের প্রতিটি অক্ষর 8 বিট সম্পন্ন, ক্যারেক্টার বলতে অক্ষরকে বোঝাবো, তাহলে প্রতিটি অক্ষর 8 বিট সম্পন্ন, তাহলে 8 বিটের শুরুতে একটি স্টার্ট বিট এবং শেষে একটি বা দুটি স্টপ বিট, কখনো একটি থাকতে পারে কিংবা কখনো দুটি স্টপ বিট থাকতে পারে। তাহলে লাগিয়ে দিয়ে ক্যারেক্টারগুলোকে পৃথক করা হয়। তাহলে একটি ক্যারেক্টার 8 বিট সম্পন্ন হবে, সেই 8টি বিটকে প্রথমে একটা স্টার্ট বিট যুক্ত করে দেওয়া হবে 1 বিট সম্পন্ন, তার মানে অতিরিক্ত বিট হবে কি একটা। তারপরে শেষে স্টপ বিট একটাও থাকতে পারে, দুটাও থাকতে পারে। যদি একটা থাকে তাহলে সেটা হচ্ছে অতিরিক্ত 2 বিট হলো, অর্থাৎ 8 বিট পাঠানোর জন্য অতিরিক্ত আরও 2টি বিট দরকার, অর্থাৎ 10 বিট ট্রান্সফার হবে। আর যদি স্টপ বিট 2 বিট সম্পূর্ণ হয়, দুটা লাগানো হয়, 2টা বিট লাগানো হয়, তাহলে প্রথমে শুরুতে একটা, শেষে 2টা, তাহলে অতিরিক্ত বিট হবে কি 3টা। অর্থাৎ তাহলে আমার 8 বিট তথ্য পাঠানোর জন্য আমার অতিরিক্ত বিটের প্রয়োজন হচ্ছে 3টি। যেহেতু প্রথমে এবং শেষে স্টার্ট এবং স্টপ বিট লাগানো হয়, তাকে স্টার্ট স্টপ ট্রান্সমিশনও বলা হয়। তাহলে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের আলাদা একটা নাম হচ্ছে কি স্টার্ট স্টপ ট্রান্সমিশন। এবার সুবিধা দেখব, প্রেরক যে কোনো সময় ডেটা ট্রান্সমিট করতে পারবে এবং গ্রাহকও তা গ্রহণ করতে পারবে। ওখানে যে বৈশিষ্ট্যের মধ্যে যেটা বললাম ওটাই আবার সুবিধার মধ্যে, যেহেতু বৈশিষ্ট্যটাই একটা সুবিধা। ডেটা ট্রান্সমিশনের জন্য প্রেরকের কোনো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না, অর্থাৎ ডেটা যে ট্রান্সমিট করব সেই ডেটাকে কোনো একটা প্রাইমারি ডিভাইসে যে আমি সংরক্ষণ করে রাখবো এর কোনো প্রয়োজন নাই। ইনস্টলেশন ব্যয় অত্যন্ত কম, অর্থাৎ এটা ইনস্টল করতে খুব বেশি খরচের প্রয়োজন হয় না। অল্প করে ডেটা ট্রান্সমিশন প্রয়োজন এমন পরিবেশে, যেমন ইন্টারনেটে, এই পদ্ধতি বেশি উপযোগী। এবার অসুবিধা কিছু আছে। অসুবিধা, ডেটা ট্রান্সমিশন বন্ধ থাকলে ট্রান্সমিশন মাধ্যম অব্যবহৃত অবস্থায় চালু থাকে, যা ব্যয়বহুল। অর্থাৎ কি অসুবিধার মধ্যে হচ্ছে কি, যদি ডেটা ট্রান্সমিশন বন্ধ আছে কিন্তু লাইন আবার চালু আছে, তাহলে লাইন চালু রাখলেই তো কি হবে, খরচ থাকবে তার একটা, তাহলে সেই খরচ ব্যয় করতে হবে, তাহলে এটা ব্যয়বহুল হবে। আর একটা দক্ষতা কম, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের কি অসুবিধার মধ্যে হচ্ছে কি দক্ষতা কম। আর একটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন গতি কম, অর্থাৎ এর স্পিডও কম। এবার আসবো সিনক্রোনাস ট্রান্সমিশন। সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক স্টেশনে প্রথমে ডেটাকে কোনো প্রাথমিক স্টোরেজ ডিভাইস সংরক্ষণ করা হয়, এরপর ডেটার ক্যারেক্টার সমূহকে ব্লক বা প্যাকেট বা ফ্রেম আকারে ভাগ করে প্রতিবারে একটি করে ব্লক
ট্রান্সমিট করা হয়। তাহলে অ্যাসিনক্রোনাসে যেটা হচ্ছে ক্যারেক্টার, একটা ক্যারেক্টার 8 বিট সম্পন্ন হবে, সেই 8 বিটের শুরুতে এবং শেষে স্টার্ট এবং স্টপ বিট যুক্ত করে দিয়ে পাঠানো হবে। এবার কি করা হবে, ওখানে কোনো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন নাই, কিন্তু এখানে ডেটাকে প্রথমে আগে কি করবে, প্রাইমারি স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করা হবে। তারপরে ডেটার ক্যারেক্টার সমূহকে ব্লক আকারে, ব্লক বা প্যাকেট বা ফ্রেম আকারে ভাগ করে প্রতিবারে একটি করে ব্লক ট্রান্সমিট করা হয়। অর্থাৎ আমি 80টি ক্যারেক্টার সম্পন্ন একটি ব্লক হতে পারে, কিংবা 80 চাইতে বেশি ক্যারেক্টার সম্পন্ন একটি হচ্ছে বিট হতে পারে। তাহলে এবার একটি ক্যারেক্টার নয়, একসাথে ন্যূনতম 80টি কিংবা তার চাইতে বেশি ক্যারেক্টার সম্পন্ন একটি প্যাকেট বা ফ্রেম বা ব্লক তৈরি করা হবে। সেই ব্লককে পরে কি করা হবে, গ্রাহক কম্পিউটারে পাঠানো হবে। তাহলে সিনক্রোনাস ট্রান্সমিশনে কি বললাম, তাহলে এই ডেটা ব্লক, এইভাবে ব্লক তৈরি করা হবে। এই ব্লকে কি থাকতে পারে, ন্যূনতম 80টি কিংবা তার বেশি যে ক্যারেক্টার থাকতে পারে একটি ব্লকে। তাহলে এই ব্লক তৈরি করার পরে কি হবে, ডেটাকে ট্রান্সফার করতে হবে। এর জন্য একটা প্রাইমারি ডিভাইসের প্রয়োজন হয়। এবার বৈশিষ্ট্যের মধ্যে সিনক্রোনাস ট্রান্সমিশনের বৈশিষ্ট্য আমরা দেখব, প্রতিটি ব্লকে 80 হতে 132টি ক্যারেক্টার থাকে। তাহলে অ্যাসিনক্রোনাসে যেখানে একটি ক্যারেক্টার থাকে, একটি ক্যারেক্টারে 8টি বিট থাকবে, তাহলে এই সিনক্রোনাস ট্রান্সমিশনে যেহেতু ব্লক আকারে থাকবে, সেই ব্লকে ন্যূনতম 80টি ক্যারেক্টার হতে 132টি ক্যারেক্টার থাকতে পারে। তাহলে 80টি ক্যারেক্টার মানে 80 গুণন 8 640টি বিট থাকবে, এটা মাথায় রাখতে হবে। প্রতিটি ব্লক ডেটার শুরুতে 2 বাইটের হেডার ইনফরমেশন, 8 বিট ফ্ল্যাগ ও 8 বিট কন্ট্রোল। তাহলে 2 বাইট মানে কি হচ্ছে 16 বিট। তাহলে 8 বিট ফ্ল্যাগ, 8 বিট কন্ট্রোল ফিল্ড, এইভাবে হেডার ইনফরমেশন থাকবে শুরুতে, এবং শেষে 2 বাইটের, এটাও 2 বাইটের টেলার ইনফরমেশন থাকবে, এটাও ফ্ল্যাগ, 8 বিট ফ্ল্যাগ এবং 8 বিট কন্ট্রোল ফিল্ড। তাহলে ওখানে কি স্টার্ট এবং স্টপ বিট ছিল, কিন্তু এখানে ব্লক আকারে পাঠানো হচ্ছে। সেই ব্লকের আগে এবং পরে কি হেডার ইনফরমেশন এবং টেলার ইনফরমেশন নামক 2 বাইটের করে অতিরিক্ত কি থাকবে, বিট থাকবে। এবার সুবিধা, সিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা কি কি হতে পারে, সেই সুবিধাগুলো আমরা এখন একটু দেখব। দক্ষতা অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের চেয়ে বেশি, কারণ কি, ওখানে একটি ক্যারেক্টার ট্রান্সফার হচ্ছে একবারে, কিন্তু এখানে ব্লক আকারে একটি ব্লক ন্যূনতম 80 ক্যারেক্টার থাকতে পারে। ট্রান্সমিশন গতি অপেক্ষাকৃত বেশি, তাহলে বেশি হবে অবশ্যই, ওখানে ক্যারেক্টার, একটি ক্যারেক্টার বাই ক্যারেক্টার, আর এখানে কি হচ্ছে ব্লক বাই ব্লক, আর একটি ব্লকে ন্যূনতম 80 হতে 132টি ক্যারেক্টার থাকতে পারে, তাহলে অবশ্যই গতি সম্পন্ন হবে। প্রতিটি ক্যারেক্টার শুরুতে শেষে স্টার্ট ও স্টপ বিটের প্রয়োজন হয় না, এখানে কোনো স্টার্ট স্টপ বিটের প্রয়োজন হয় না। আমরা যেটা বললাম হেডার ইনফরমেশন এবং টেলার ইনফরমেশন থাকে। তুলনামূলক কম সময় লাগে এবং প্রতিটি ক্যারেক্টারের পর টাইম ইন্টারভেল এর প্রয়োজন হয় না। তাহলে কি সময় কম লাগে, আর হচ্ছে প্রতিটি ক্যারেক্টারের পর টাইম ইন্টারভেলের কোনো প্রয়োজন হয় না, ধারাবাহিকভাবে এটা ট্রান্সমিট করতে পারে। সিনক্রোনাস ট্রান্সমিশনের অসুবিধা, কিছু অসুবিধা আছে। অসুবিধাটা কি, প্রেরক স্টেশনে একটি প্রাথমিক স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়। তাহলে কি প্রেরক স্টেশনে একটি প্রাথমিক স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হবে, তাহলে কি খরচ বাড়বে, এটি তুলনামূলক ব্যয়বহুল। এবার সিনক্রোনাস ও অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের মধ্যে পার্থক্য আমরা দেখব। পার্থক্যের টেবিল, বাম পাশে অ্যাসিনক্রোনাস, ডান পাশে সিনক্রোনাস। তাহলে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়, আর এক ক্যারেক্টার 8 বিট সম্পন্ন, তার মানে একবারে 8 বিট ট্রান্সফার হবে। আর ডেটা ক্যারেক্টার সমূহকে ব্লক বা প্যাকেট আকারে বা ফ্রেম আকারে ট্রান্সমিট করা হয়, আর একটি ব্লকে ন্যূনতম 80টি ক্যারেক্টার হতে 132টি ক্যারেক্টার থাকে। ডেটাকে প্রেরক স্টেশনে কোনো প্রাথমিক স্টোরেজ ডিভাইস সংরক্ষণের প্রয়োজন হয় না, তাহলে কি অ্যাসিনক্রোনাসে কোনো প্রাইমারি ডিভাইসে স্টোরেজ ডিভাইসের প্রয়োজন নাই। ডেটাকে প্রেরক স্টেশনে কোনো প্রাথমিক স্টোরেজ ডিভাইস সংরক্ষণের প্রয়োজন হয়, অর্থাৎ সিনক্রোনাস ট্রান্সমিশনে কি হয়, একটা প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়। 2টি ক্যারেক্টার ট্রান্সমিটের পরবর্তী বিরতি সময় সমান হয় না, এটা ইন্টারভেলটা সমান হয় না। 2টি ব্লকের মাঝের বিরতি সময় সমান হয়,
সিনক্রোনাসে কি হবে, দুটি ব্লকের মধ্যবর্তী সময়টা সমান হবে, কিন্তু এটা একটা ক্যারেক্টার ট্রান্সফার হওয়ার পরে পরেরটার ট্রান্সফারের যে মধ্যবর্তী গ্যাপ সেটা সমান নাও হতে পারে। ট্রান্সমিশন দক্ষতা কম কিসে, অ্যাসিনক্রোনাসে। সিনক্রোনাসে কি ট্রান্সমিশন দক্ষতা বেশি। অ্যাসিনক্রোনাসে তুলনামূলক বেশি সময় লাগে, সিনক্রোনাসে তুলনামূলক কম সময় লাগে। প্রতিটি ক্যারেক্টারের শুরুতে স্টার্ট বিট ও স্টপ বিটের প্রয়োজন হয় কিসে, অ্যাসিনক্রোনাসে। আর সিনক্রোনাসে কি এ পদ্ধতিতে স্টার্ট বিট ও স্টপ বিটের প্রয়োজন হয় না। তাহলে এই হলো আমাদের সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের মধ্যে পার্থক্য। এবার আইসোক্রোনাস ট্রান্সমিশন নিয়ে একটু আলোচনা করব। এটি অ্যাসিনক্রোনাস ও সিনক্রোনাস ট্রান্সমিশনের মিশ্র বৈশিষ্ট্যের পদ্ধতি, অর্থাৎ এই পদ্ধতিটা উভয় পদ্ধতিকে অ্যাকোমোডেট করা হয়েছে, সেটা কি অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস। ডেটা ব্লক আকারে কিন্তু অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে ট্রান্সমিট হবে। তাহলে ডেটা হবে কি ব্লক আকারে কিসে হয়, সিনক্রোনাসে। তাহলে সিনক্রোনাস পদ্ধতির এখানে চলে আসলো। আর অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে কি হয়, ট্রান্সমিশন হয়। অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে কি হয়, যে ক্যারেক্টার বাই ক্যারেক্টার একটি ক্যারেক্টারের পর আরেকটি ক্যারেক্টার ট্রান্সমিট হয়। তাহলে পদ্ধতিটি ট্রান্সমিশনের পদ্ধতিটি অ্যাসিনক্রোনাস, কিন্তু ডেটাকে আবার কি করা হবে, ব্লক আকারে পাঠানো হবে। তাহলে কি এই উভয় অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস ট্রান্সমিশনের মিশ্র বৈশিষ্ট্য থাকবে। মাল্টিমিডিয়া ডেটা পাঠানোর জন্য এই পদ্ধতি ব্যবহৃত হয়, অর্থাৎ আইসোক্রোনাস ট্রান্সমিশন ঘটে কখন, মাল্টিমিডিয়াতে। এই যে আমরা দেখলাম যে এখানে ব্লক আকারে পাঠানো হচ্ছে ঠিকই, কিন্তু আবার কি তাহলে কি সিনক্রোনাসের পদ্ধতি চলে আসলে আবার প্রথমে এবং শেষে স্টার্ট স্টপ বিট যুক্ত হয়ে যাবে, তার মানে কি অ্যাসিনক্রোনাস চলে আসলো। তাহলে পদ্ধতিটি অ্যাসিনক্রোনাস, কিন্তু আবার ব্লক আকারে পাঠানো হচ্ছে, তার মানে অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাসের মিশ্রণ। ডেটা ট্রান্সমিশন দক্ষতা নিয়ে আমরা আলোচনা করব। ট্রান্সমিশন দক্ষতা ইটা ইকুয়াল টু প্রকৃত ডেটা ডিভাইডেড বাই মোট ডেটা ইনটু 100। তার মানে কি প্রকৃত কত ডেটা ব্যবহৃত হলো ডিভাইডেড বাই মোট ডেটা ইনটু 100 করলে সেটা আমরা ইটার মান পাবো। এটা হচ্ছে কি ট্রান্সমিশন দক্ষতা। তাহলে এখানে প্রকৃত ডেটা আর মোট ডেটা বলতে কি বুঝি একটু জানা দরকার। আমরা এই অ্যাসিনক্রোনাস সিনক্রোনাস পদ্ধতি দুই পদ্ধতি পড়লাম, সেখানে দেখলাম অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে স্টার্ট এবং স্টপ বিট থাকে, আর সিনক্রোনাস পদ্ধতিতে হেডার ইনফরমেশন এবং টেলার ইনফরমেশন থাকে, যেগুলা প্রকৃত ডেটার অতিরিক্ত বিট যুক্ত করা হয় আগে এবং পরে। তাহলে অবশ্যই ট্রান্সফারকৃত মোট ডাটা প্রকৃত ডাটা নয়, প্রকৃত ডাটা কিছুটা কম হবে। তাহলে এই দক্ষতাটা আমরা দুই পদ্ধতিতে করব। তার আগে একটা সমস্যা বলি। 10 KB ডেটা আদান প্রদানের ক্ষেত্রে অ্যাসিনক্রোনাস ও সিনক্রোনাস ব্লক সাইজ 80। আমরা বললাম যে সিনক্রোনাস হলে ব্লক সাইজ ন্যূনতম 80 হতে 132 হতে পারে। আমরা এখানে বলে দিচ্ছি ব্লক সাইজ হচ্ছে 80। ট্রান্সমিশন পদ্ধতির দক্ষতা নির্ণয় করো। তাহলে আমরা কি বলবো, 10 KB ডেটা ট্রান্সফার হবে, প্রকৃত ডেটা কি 10 KB, আর ব্লক সাইজ হবে 80। এটা অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস উভয় পদ্ধতির দক্ষতা নির্ণয় করব। আমরা অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে আমরা নির্ণয় করব। প্রথমে বিটে আমাকে রূপান্তর করতে হবে যে 10 KB সমান কত বিট। আমরা জানি 1 বাইট, এখানে 10 KB মানে কিলোবাইট, তাহলে 1 বাইট সমান 8 বিট এবং 1 কিলোবাইট সমান 1000 বিট। তাহলে 10 কিলোবাইট সমান কি হবে, 10 গুণন 8 গুণন 1000 সমান 80,000 বিট। অর্থাৎ 10 KB ডাটা বলতে প্রকৃতপক্ষে 80,000 বিট। প্রতি 8 বিটের সাথে একটি স্টার্ট বিট ও দুটি স্টপ বিটের প্রয়োজন হয়। আমরা আবার ছবিটা দেখি। এই যে অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে আমরা ক্যারেক্টার বাই ক্যারেক্টার হচ্ছে ট্রান্সফার হয়। আমরা বলেছি সেক্ষেত্রে একটা ক্যারেক্টার মানে 8 বিট, তার মানে 8 বিট যে ট্রান্সফার হবে 8 বিটের শুরুতে এবং শেষে কি থাকবে, স্টার্ট বিট এবং স্টপ বিট থাকবে। তাহলে আমরা বলেছিলাম যে শুরুতে একটি এবং শেষে একটি অথবা দুটি থাকে। আমরা ধরে নিচ্ছি দুটি বিট আছে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে দুটি স্টপ বিট ব্যবহার করা হয়। তাহলে প্রতি 8 বিটের সাথে একটি স্টার্ট বিট ও দুটি স্টপ বিটের প্রয়োজন হয়। তাহলে এটা কি অতিরিক্ত বিট। আমার প্রকৃত ডাটা যদি 8 বিট ট্রান্সফার হয়, তাহলে অতিরিক্ত আরো 3টি বিট আমার ট্রান্সফার হবে। তাহলে মোট বিট কত হবে, 8 যোগ 3 অর্থাৎ 11টি। তাহলে আমরা বলতে পারি 8 বিটের জন্য ওভারহেড বা অতিরিক্ত বিট 3টি। তাহলে মোট ওভারহেড বিট কত, 8 বিটের জন্য ওভারহেড বিট হচ্ছে 3টি, আর 1 বিটের জন্য 3/8, আর 80,000 বিটের জন্য, কারণ 80,000 আমি পাঠাবো, 10 KB আমি পাঠাবো, তাহলে 80,000 বিটের জন্য অতিরিক্ত বিট হবে কি
30,000। সাধারণ ঐকিক নিয়ম, 8টির মধ্যে 3টি, 1টির মধ্যে 3/8টি এবং 80,000-এর মধ্যে 3/8 ইন্টু 80,000, তার মানে 30,000। তাহলে মোট ডেটা কি হলো? 80,000 যোগ 30,000, 1,10,000। এই মোট ডেটা ট্রান্সফার হবে। প্রকৃত ডাটা যেখানে 80,000 ট্রান্সফার করতে আমার বিটের প্রয়োজন হবে, প্রকৃতপক্ষে বিট ট্রান্সফার হবে 1,10,000। তাহলে দক্ষতা কি? ট্রান্সমিশন দক্ষতা ইটা ইকাল টু উপরে প্রকৃত ডাটা সেটা কি 80,000, আর নিচে মোট ডাটা সেটা হচ্ছে 1,10,000 গুণন 100, তাহলে কি হবে? 72.7%। আমরা মানটা মনে রাখবো যে 72.7% অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে দক্ষতা পেলাম। এবার আমরা সিনক্রোনাস পদ্ধতিতে দেখব। সিনক্রোনাস পদ্ধতিতে আমরা যদি দেখি তাহলে একই কথা, 8 KB সমান হচ্ছে 80,000 বিট। তাহলে প্রতি ব্লক প্রেরণের জন্য 2 বাইট হেডার ও 2 বাইট টেলার, মোট 4 বাইট। তাহলে 4 গুণন 8, কারণ 1 বাইট সমান 8 বিট, তাহলে 4 গুণন 8 সমান 32টি মোট বিটের প্রয়োজন হয়। তাহলে আমার একটি ব্লক ট্রান্সফার হবে, সেই ব্লকটা ট্রান্সফার হতে 2 বাইট হেডার এবং 2 বাইট টেলার ইনফরমেশন লাগবে। তাহলে 2 যোগ 2 4 বাইট তথ্য, 4 বাইট মানে 4 গুণন 8 32 বিট অতিরিক্ত প্রয়োজন। তাহলে আমি যদি একটি ব্লক পাঠাই 80 বিটের, তাহলে সে 80 বিটে 80 গুণন 80টি ক্যারেক্টার থাকবে। তাহলে 80 গুণন 8, তাহলে 8 8 64, 640টি কি থাকবে? বিট, প্রকৃত বিট ট্রান্সফার হবে, কিন্তু তার জন্য আরো অতিরিক্ত 32 বিট ট্রান্সফার হতে হবে। অর্থাৎ মোট বিট 264 যোগ 32। তাহলে অতএব 80 বাইট বা 264, 80 বাইট কেন? 80 বাইট হচ্ছে এক ব্লক সাইজ বলা হয়েছিল 80, ব্লক সাইজ 80 মানে 80 বাইট বা 264, একে গুণ করলে 264, 8 দিয়ে যদি গুণ করি তাহলে 240 বিটের জন্য ওভারহেড বিট হবে 32 বিট। অর্থাৎ প্রকৃত বিট যদি ট্রান্সফার হয় 240, তাহলে অতিরিক্ত ওভারহেড বিট হবে কি 32। তাহলে সাধারণ ঐকিক নিয়মে প্রকৃত যদি 80 হয় তাহলে কি হবে? অতএব মোট ওভারহেড বিট 640-এর মধ্যে 32, একটির মধ্যে 32 640, আর 80,000-এর মধ্যে 32 ডিভাইডেড বাই 640 ইন্টু 80,000 ইকাল টু মাত্র 4,000 অতিরিক্ত বিটের প্রয়োজন হয়। তাহলে দক্ষতা মোট ডেটা হবে কি 80,000 যোগ 4,000 সমান 84,000। ওখানে যেখানে 1,10,000 বিট ট্রান্সফার করা হতো একই পরিমাণ ডেটার জন্য, সেখানে এখানে মাত্র 84,000 বিট ট্রান্সফার করতে হচ্ছে। তাহলে দক্ষতা কি দাঁড়ালো? 80,000, কারণ কি প্রকৃত আমার ডেটা হচ্ছে 80,000 ডিভাইডেড বাই মোট ডেটা কত? 84,000 ইন্টু 100। তাহলে দাঁড়ালো কি 95.24%। অর্থাৎ ওখানে অ্যাসিনক্রোনাসে ছিল 72.7%, আর এখানে আসলো 95.24%। অর্থাৎ এর দক্ষতা অনেক বেশি। তাহলে অ্যাসিনক্রোনাসের চাইতে সিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা অনেক অনেক বেশি। এবার আমরা ডেটা ট্রান্সমিশন মোড নিয়ে আলোচনা করব। উৎস হতে গন্তব্যে ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে ডেটা ট্রান্সমিশন মোড বলে। অর্থাৎ ডেটা কোন দিকে ট্রান্সফার হবে, এই প্রবাহের দিককে আমরা কি বলবো? ডেটা ট্রান্সমিশন মোড বলবো। ডেটা ট্রান্সমিশন মোড 3 প্রকার। একটা হচ্ছে কি সিমপ্লেক্স, আরেকটা হাফ ডুপ্লেক্স, আরেকটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। এই 3 প্রকার পদ্ধতি নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে প্রথমে আসি সিমপ্লেক্স পদ্ধতি। সিমপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোডে কেবলমাত্র একদিকে ডেটা প্রেরণের ব্যবস্থা থাকে, অর্থাৎ একটি ডিভাইস থেকে অন্য ডিভাইসের দিকে যাবে, অন্য ডিভাইস থেকে ডেটা কোনো অবস্থায় সেন্ডারের দিকে আসবে না। উদাহরণ কি? রেডিওতে কথা বললে আমরা কি রেডিও স্টেশন থেকে যে সম্প্রচার হয় সেই সম্প্রচার সকল গ্রাহক রেডিও স্টেশনের সাথে যুক্ত হলে আমরা কি করতে পারি? শুনতে পারি। কিন্তু কোনো গ্রাহক রেডিও শ্রোতা কখনোই তার ভয়েসকে আবার সেন্ডারের কাছে অর্থাৎ রেডিও সেন্টারে পাঠাতে পারে না। একইভাবে টিভিও তাই। কম্পিউটার হতে প্রিন্টারে ডেটা প্রেরণ, প্রিন্টার কখনো সেই তথ্যকে আবার কম্পিউটারে পাঠাতে পারে না। কম্পিউটার ডেটা প্রিন্টারে পাঠাতে পারে, কিন্তু প্রিন্টার সেই ডাটা কম্পিউটারে পাঠাতে পারে না। তাহলে এটা হলো সিমপ্লেক্স। এই যে আমরা একমুখী, একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইস থেকে, এই ডিভাইস থেকে কখনোই আর এই ডিভাইসের দিকে যাবে না, ওয়ান ডাইরেকশন অনলি।
এবার হাফ ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোডে উভয় দিক থেকে ডেটা প্রেরণের ব্যবস্থা থাকে, তবে তা একই সময়ে বা যুগপৎভাবে সম্ভব নয়। যে কোনো এক প্রান্ত একই সময়ে ডেটা প্রেরণ ও গ্রহণ করতে পারবে না। তাহলে কি এটা হচ্ছে কি উভয় দিক থেকেই সম্ভব, কিন্তু একটি ডিভাইস যদি ডেটা ট্রান্সফার করে অন্যটা গ্রহণ করবে, সে আবার একই সাথে গ্রহণ এবং ট্রান্সফার করতে পারবে না। উদাহরণ ওয়াকিটকি। প্রত্যেক নিরাপত্তা বাহিনীর সদস্যরা কি করে হচ্ছে ওয়াকিটকি ব্যবহার করে। ওয়াকিটকিতে যখন একজন কথা বলে আরেকজনকে শুধু শুনতে পাবে, সে আর কথা বলতে পারবে না। কিন্তু যখন অপর প্রান্ত থেকে আবার কথা বলা শুরু করবে, তখন একে এদিক থেকে আবার বন্ধ করতে হবে, সে শুধু শুনতে পারবে, ওদিকে নতুন করে আর বলতে পারবে না যতক্ষণ না শেষ হবে। এই যে আমরা দেখতে পাচ্ছি উভয় দিকে বোথ ডাইরেকশন বাট অনলি ওয়ান এট এ টাইম, এই উভয় দিকেই যেতে পারবে, কিন্তু এক সময়ে কেবলমাত্র একদিকে ডেটা ট্রান্সফার হবে, উভয় দিকে নয়। ফুল ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোডে উভয় দিক থেকে ডেটা প্রেরণের ব্যবস্থা থাকে, অর্থাৎ উভয় দিকে সাইমালটেনিয়াসলি একই সময়ে বা যুগপৎভাবে যে কোনো প্রান্ত একই সাথে ডেটা প্রেরণ ও গ্রহণ করতে পারবে। অর্থাৎ আমি একই সাথে ডেটা গ্রহণও করতে পারবো আবার প্রেরণও করতে পারবো, এরকম যদি হয় তাহলে সেটাকে বলবো ফুল ডুপ্লেক্স। কি টেলিফোন, মোবাইলে যদিও একই সাথে উভয় দিক থেকে কথা বললে কি হয়, উভয় দিক থেকে কথা বললে কেউ কারোটা শুনতে পায় না, বিশৃঙ্খল হয়, সেটা ঠিক আছে। কিন্তু আমি যদি কথা বলি আর একজনও যদি, আমি যার সাথে কথা বলছি সেও যদি একই সাথে কথা বলে, তাহলে উভয় আমারটা যেমন সে শুনতে পাবে তেমনি তারটাও আমি শুনতে পাবো। ফুল ডুপ্লেক্স উভয় দিক থেকে সাইমালটেনিয়াসলি কি হবে, তথ্যের আদান প্রদান ঘটবে। ডেটা ডেলিভারি মোড, আমরা ডেটা ডেলিভারি মোড নিয়ে এবার আলোচনা করব। ডেটা কমিউনিকেশন ব্যবস্থায় প্রেরক থেকে প্রাপকের কাছে ডেটা ডেলিভারি হয়। তাহলে প্রেরক থেকে প্রাপকের কাছে যে ডেটা ডেলিভারি হয় সেটা কি পদ্ধতিতে আমরা একটু দেখি। ডেটা ডেলিভারি মোড 4 প্রকার হয়। মোট 4 প্রকার। কোনো বইয়ে আরো অতিরিক্ত একটা দেওয়া আছে জিওকাস্ট। আসলে জিওকাস্ট মাল্টিক্লাস্টেরই অনুরূপ, তাই এখানে আলোচনা করা হয়নি। জিওকাস্ট হচ্ছে আলাদা কোনো নয়, সেটা মাল্টিক্লাস্টেরই হচ্ছে অন্তর্গত। তাহলে ডেটা ডেলিভারি মোড 4 প্রকার, সেটা কি ইউনিকাস্ট, অ্যানিকাস্ট, ব্রডকাস্ট এবং মাল্টিকাস্ট। তাহলে এই 4 প্রকারের ছবি আমরা যদি দেখি, এটা হচ্ছে ইউনিকাস্ট, এটা ব্রডকাস্ট, এটা মাল্টিকাস্ট, এটা অ্যানিকাস্ট। এই সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানবো। আমরা পাশাপাশি রেখে দেখলাম কারণ এই সম্পর্কে আমরা এখন একটু পড়বো। তাহলে আমরা ছবিটা দেখছি যে এটা মাল্টিকাস্ট, এটা অ্যানিকাস্ট, এটা ব্রডকাস্ট এবং এটা অ্যানিকাস্ট। ইউনিকাস্ট ডেলিভারি মোড। ইউনিকাস্ট ব্যবস্থায় একটি প্রেরক থেকে শুধুমাত্র একটি প্রাপকই ডেটা গ্রহণ করতে পারে। অর্থাৎ একটি প্রেরক থেকে শুধুমাত্র একটি প্রাপকই ডেটা গ্রহণ করতে পারবে, অন্য কেউ আর এটা গ্রহণ করতে পারবে না। সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স ও ফুল ডুপ্লেক্সকে ইউনিকাস্ট মোডও বলা হয়। আমরা সিমপ্লেক্স পড়লাম, হাফ ডুপ্লেক্স ও ফুল ডুপ্লেক্সকে, এগুলো এক একটি ইউনিকাস্ট ডেলিভারি মোড। এটি 1-to-1 মোড নামেও পরিচিত। যেহেতু একসাথে একজন একটির সাথেই শুধুমাত্র ডেটা গ্রহণ করতে পারবে, তাহলে সেটা কি 1-to-1 মোড। আমরা দেখতে পাচ্ছি এটা যদি হচ্ছে প্রেরক হয়, তাহলে এখানে অনেকগুলো গ্রাহক থাকলেও শুধুমাত্র একটি গ্রাহকের কাছেই সেই ডেটা প্রেরণ করতে পারবে। একটি প্রেরকই শুধু প্রাপকই শুধু গ্রহণ করতে পারবে, বাকিগুলো মিউট থাকবে, বাকিগুলো আর পারবে না। অ্যানিকাস্ট ডেলিভারি মোড। অ্যানিকাস্ট ব্যবস্থায় একটি প্রেরক থেকে সম্ভাব্য প্রাপকদের মধ্য থেকে টপোলজিক্যাল ভাবে নিকটতম একটি মাত্র প্রাপকই ডেটা গ্রহণ করতে পারে। নিকটতম গ্রাহক বন্ধ থাকলে তারপরের প্রাপক ডেটা পাবে। উদাহরণ ক্লাউড কম্পিউটিং সিস্টেম। ক্লাউড কম্পিউটিং সিস্টেমে এটা ঘটে কিভাবে আমরা একটু দেখি। এটি 1-to-1/n মোড নামেও পরিচিত। এখন আমরা দেখি এখানে এটা ক্লাউড কম্পিউটিং বোঝাচ্ছে, এটা সেন্ডার আর এরা হচ্ছে রিসিভার। এই রিসিভারগুলোর মধ্যে সম্ভাব্য নিকটতম একজন প্রাপকই, যেমন এটাতে আলো জ্বলছে, তার মানে এ যদি সম্ভাব্য নিকটতম হয় তাহলে এ হচ্ছে কি পাবে, ডেটা পাবে। আর যদি এটা বন্ধ থাকে, এটা কোনো কারণে যদি বন্ধ থাকে, তাহলে এর নিকটতম কোনটা হতে পারে, এটা হতে পারে। তাহলে তখন এটা বন্ধ থাকলে এটা পাবে, বাকিগুলো আর কেউ পাবে না। আবার এটাও যদি বন্ধ থাকে তাহলে তার নিকটতম কে, এটা হতে পারে, এটা পাবে। এইভাবে নিকটতম প্রাপকই কেবল ডেটা গ্রহণ করতে পারবে, হচ্ছে অন্য কেউ পারবে না। ব্রডকাস্ট ডেলিভারি মোড। ব্রডকাস্ট ব্যবস্থায় যে কোনো একটি প্রেরক থেকে ডেটা প্রেরণ করলে নেটওয়ার্কের অধীনস্থ সকল প্রাপক ডেটা গ্রহণ করতে পারবে। অর্থাৎ
এই ব্রডকাস্ট যেমন টেলিভিশন ব্রডকাস্টের কথা আমরা জানি, এখান থেকে কি হয় যে টেলিভিশন থেকে সম্প্রচার হলে সেই টেলিভিশন কেন্দ্রের সাথে যুক্ত সকল প্রাপকই সেটা কি করতে পারে, হচ্ছে ডেটা গ্রহণ করতে পারে। উদাহরণ টেলিভিশন, এটি 1 to 1 by all, মানে একটি থেকে প্রচার হচ্ছে টেলিভিশন সেন্টার, কিন্তু ওই সেন্টারের অধীনস্থ সকলেই পাচ্ছে। যেমন আমরা এটা যদি টেলিভিশন কেন্দ্র হয় আর এই টেলিভিশন কেন্দ্রের আয়তাধীন এগুলো যদি এক একটি গ্রাহক হয়, তাহলে প্রাপক হয়, তাহলে এই প্রাপকের প্রত্যেকেই এখান থেকে সম্প্রচারিত ছবি পাবে। তাহলে এটা হচ্ছে ব্রডকাস্ট। সে কারণে আমরা রেডিও টেলিভিশনে বলি যে কি এটা ব্রডকাস্টিং বলি, কারণ যে হচ্ছে এই একটি সেন্টার থেকে ওটার আয়তাধীন সকল হচ্ছে রিসিভার সেই ডেটা গ্রহণ করতে পারে। মাল্টিকাস্ট ডেলিভারি মোড, মাল্টিকাস্ট ব্যবস্থা ব্রডকাস্টের মতোই, তবে নেটওয়ার্কের অধীনস্থ সকল গ্রাহক ডেটা পায় না, শুধুমাত্র একটি নির্দিষ্ট গ্রুপের সকল সদস্য পেয়ে থাকে। তাহলে কি ব্রডকাস্টের মতোই, কিন্তু এখানে কি যে সবাই পাবে না, শুধুমাত্র একটি নির্দিষ্ট গ্রুপের সকল সদস্য পেয়ে থাকে। তাহলে আমরা একটু দেখি উদাহরণ ভিডিও কনফারেন্সিং, এটিও 1 to 1 by n মোড নামে পরিচিত। তাহলে 1 by n সংখ্যক নামে পরিচিত, একজন থেকে সেন্টার হবে আর n সংখ্যক গ্রহণ করবে। তাহলে আমরা কি বলি, এখানে আমি ভিডিও কনফারেন্সিং করব, ভিডিও কনফারেন্সিং করলে এগুলো আমার হচ্ছে এরা হচ্ছে কি রিসিভার কিংবা এদের সাথে আমি ভিডিও কনফারেন্সিং করছি এখান থেকে। তাহলে আমি সবার সাথে যুক্ত হতে চাই না, একটা নির্দিষ্ট গ্রুপের মানুষের সাথে যুক্ত হতে চাই। সেই মানুষগুলোকে সাথে যুক্ত হলে আমি এগুলোর মধ্যে থেকে আমি বেছে নিয়েছি এটাকে। তাহলে সবাই ডেটা গ্রহণ করবে না, এরা ব্রডকাস্টের মতোই, যে এখান থেকে এও পাচ্ছে, তাহলে ব্রডকাস্টের মতো, কিন্তু এরা পাচ্ছে না, কারণ আমি সিলেক্ট করে দিয়েছি যে কাকে আমি নিব। এটাকে বলা হচ্ছে মাল্টিকাস্ট ডেলিভারি মোড। ধন্যবাদ সবাইকে।